করোনা প্রতিরোধে দরকার জনগণের সহযোগিতা বললেন প্রধানমন্ত্রী। বেখেয়ালি হলে দুর্যোগ ও বিপর্যয়ের কারণ হবে করোনা, স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি। ইউরোপের ২৬ সহ ৩৮ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা। ব্রাহ্মণবাড়িয়ার ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু গ্রাম পরিদর্শনে পুলিশের আইজি। এটিএন নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত জানাচ্ছি বেলা ৩টার নিউজ আওয়ারে। জানিয়ে দিচ্ছিলাম সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। করোনা নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের শুরুতে আজ শোক প্রস্তাবের উপর আলোচনায় তিনি কথা বলেন করোনা ইস্যু নিয়েও। এ সময় মাস্ক পরা ও গরম পানির ভাপ নেয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সাবধানে থাকতে হবে, স্বাস্থ্যবিধিগুলি মেনে চলতে হবে এবং এই স্বাস্থ্যবিধি মানাটা কিন্তু বন্ধ হয়েছে। প্রথমে করোনা ভাইরাস যখন দেখা গেল যেভাবে আমরা সব কিছু নিয়ন্ত্রণে করেছিলাম, আমরা সেইভাবেই আবার আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। ইতিমধ্যে কিছু নির্দেশনা আমরা দিয়েছি এবং ধীরে ধীরে আমরা চেষ্টা করে যাচ্ছি এটাকে নিয়ন্ত্রণে আনতে, কিন্তু সেই ক্ষেত্রে জনগণের সহযোগিতা দরকার। তাই সবাইকে অনুরোধ করব যে এর সব থেকে বড় হচ্ছে মাস্কটা পরে রাখা, কারণ এটা নাকের থেকে সাইনাসে আক্রমণ করে, নাকেই এটা যায় এবং নাক থেকেই এটা টেস্ট করা হয়। আরটা হচ্ছে নাকে ভাপ নেওয়া। ওই বিয়ে শাদিটা একটু খুব কম লোক নিয়ে, যেগুলি তারিখ হয়েছে একটু ঘরোয়াভাবে করা, কিন্তু বাইরের লোকের সঙ্গে না মেশা, বাইরের দোকান পাড়ে গেলেও খুব অল্প সময়ের মধ্যে কাজ শেষ করে ঘরে ফেরা, কোনো অর্থাৎ যেখানে জনসমাগমটা না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু গ্রাম পরিদর্শনে গিয়েছেন পুলিশের আইজি। এখন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। আমরা সরাসরি সেই ব্রিফিং এ যোগ দিয়েছি। এরা অন্যান্য জেলা থেকে আসেন, কিন্তু বাংলাদেশের কালচারে যখন কোন একটা জেলায় অন্যান্য জেলা থেকে সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালন করতে আসেন, তখন কিন্তু আমরা সেই জেলার অধিবাসীরা ওই কর্মকর্তাকে ওই জেলার মেহমান মনে করি। এটা কিন্তু আমাদের দেশের কালচার, সংস্কৃতি। আমি তো আমার জেলা চাকরি করি না, আমি আমার এই ৩৩ বছর ক্যারিয়ারে সবসময় তো অন্য জেলায় চাকরি করেছি, আবার আমার জেলায় অন্য জেলার লোকজন চাকরি করেছে। আমরা যেখানে চাকরি করি সেই এলাকার মানুষ আমাদের মেহমান মনে করেছে, সম্মান করেছে, টেক কেয়ার করেছে। এখানে উল্টা কারবার। এখানে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সরকারি অফিসের অফিস, বাসভবন হামলা করা হচ্ছে। তো আমরা এই যে ন্যাক্কারজনক ঘটনা, এটাতে ঘৃণা প্রকাশের ভাষা আমাদের নাই। আবার সমস্যা হলো যে এই সমস্ত কাজে ব্যবহার করা হয় মাদ্রাসার কোমলমতি ছেলেদের, দরিদ্র পরিবার থেকে আসে, অনেকে এতিম থাকে, তাদেরকে এর পিছনে ব্যবহার করা হয়, যেটা আরো অমানবিক, অত্যন্ত অমানবিক। তো আমরা এই মাদ্রাসার এই এতিম শিশু বা দরিদ্র পরিবার থেকে আসা অনেকে আছেন, অনেকে আবার ধনী পরিবার থেকেও আসেন, সব পরিবারের মিক্সই আছে এখানে। তো এখন তো আপনার যেখানে ব্যাপারটা যে এতিম শ্রেণী, দরিদ্র শ্রেণীকে ব্যবহার করে, এই যে অল্প বয়সী কোমলমতি ছেলেদেরকে ব্যবহার করে রাষ্ট্রের সম্পত্তি ধ্বংস করা হচ্ছে, জনগণের সম্পত্তি ধ্বংস করা হচ্ছে। তো এটাকে আমরা আমাদের এই সমস্ত যে ধ্বংসাত্মক কাজ, কর্মকাণ্ড যে তাণ্ডব চালানো হয়েছে, এটি আমরা ডেফিনেটলি আমরা আমাদের ঘৃণা প্রকাশের ভাষা নেই। আমরা চাইবো যে সবার মধ্যে শুভবুদ্ধির উদয় হবে এবং এই ধরনের রাষ্ট্রবিরোধী, জনগণের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করতে চান, এই পলিটিক্যাল ফ্লেক্সিং করতে চান, ঠিক আছে, এগুলো পলিটিক্যাল মাসল দেখো না, এগুলো কিন্তু এর সঙ্গে আধ্যাত্মিকতা কোনো সম্পর্ক নেই। আমাদের যারা ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষা যারা দেন, শিক্ষা যারা নেন, আমরা যারা সাধারণ মানুষ
তারা মনে করি যে আমরা আধ্যাত্মিক লোক তৈরি করতেছি বা শুনছিলাম পুলিশের আইজির সাংবাদিক সম্মেলনের বক্তব্য। দেশের করোনা পরিস্থিতি নিয়ে দুর্যোগ ও বিপর্যয়কর পরিস্থিতির আশঙ্কা করছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। এখনই নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে হাসপাতালে শয্যা বাড়িয়েও সংকটের সমাধান হবে না বলে সতর্ক করেছেন তিনি। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 10টি নতুন আইসিইউ বেডের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। আরিফ জামালের রিপোর্ট। হঠাৎ করেই লাগাম ছাড়া করোনা পরিস্থিতি। 1 মাস আগেও সংক্রমণের হার ছিল মাত্র 2 ভাগ, এখন সেটা 20%। কয়েকদিন ধরে রোজ শনাক্তের সংখ্যা 5,000-এর বেশি থাকছে। দৈনিক মৃত্যুর সংখ্যা 5 থেকে বেড়ে 50ও ছাড়াচ্ছে আজকাল। কিন্তু কেন? স্বাস্থ্যমন্ত্রী মনে করেন করোনা মোকাবেলায় সুনামি কাল হয়েছে বাংলাদেশের। অতিরিক্ত আত্মবিশ্বাসী জনগণের মাঝে মাস্ক পরা বা স্বাস্থ্যবিধি মানার বালাই ছিল না। গত 1 মাস কক্সবাজার, বান্দরবান, সিলেট সহ পর্যটন এলাকাগুলোতে প্রায় 25 লাখ মানুষ ঘুরতে গেছে, যেখানে কোনো স্বাস্থ্যবিধি মানা হয়নি। গত 4 মাসে যা না বাড়ছে সেটা গত 1 সপ্তাহে তার থেকে বেশি বেড়ে গেছে। অতিরিক্ত আমরা হয়ে গেছিলাম, মানে কনফিডেন্ট হয়ে গেছিলাম অনেক বেশি। আমাদের এই সময়ের আগেই আমরা মনে করেছি করোনা চলে গেছে, কাজেই সময়ের আগেই আমরা সকলে আবার বেরিয়ে গেছিলাম, মনে করেছি সব স্বাভাবিক হয়ে গেছে। আমাদের সেই সুনামি আমাদের এখন কাল হয়ে গেছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, গত 1 মাসে হাসপাতালের রোগীর সংখ্যা 5 গুণ বেড়েছে। সব মিলিয়ে শয্যা সংখ্যা আরো 3 থেকে 3,500 বাড়ানো সম্ভব, কিন্তু তারপর এটা একটা দুর্যোগময় পরিস্থিতি হচ্ছে এবং আমাদের সকলকে বুঝতে হবে যে হাসপাতালের বেড বাড়িয়ে আমরা কিন্তু রোগী সংকলন করতে পারবো না। যদি রোগী যেখানে উৎপত্তি হচ্ছে, উৎপত্তি স্থলগুলোকে যদি আমরা বন্ধ না করি, কারণ এখানে আমাদের কোটি কোটি লোকের দেশ, এটা ঢাকা শহরে 1.5-2 কোটি লোক বাস করে। পুরা ঢাকা শহরকেও হাসপাতালে কনভার্ট করলে কিন্তু এটা রোগী সংকলন হবে না। হাসপাতালগুলোতে করোনা পরীক্ষা এবং টিকা কার্যক্রম চলছে। কোভিড রোগীদের কারণে ব্যাহত হচ্ছে অন্য রোগীদের সেবা। সব মিলিয়ে নানা রকম সীমাবদ্ধতার কথাও বললেন মন্ত্রী। কিন্তু সবকিছুরই একটা সীমাবদ্ধতা আছে, আপনারা সেটা বুঝতে পারেন। আজকে যদি আমরা বেখেয়ালি ভাবে, অদম্য ভাবে আমরা যদি চলি, তাহলে পরে আগামী দিনগুলোতে বিপর্যয় আরো নেমে আসবে। সুরক্ষার জন্য সতর্কতার বিকল্প নেই বললেন স্বাস্থ্যমন্ত্রী। দুর্যোগ আরো বেড়ে যাবে, মৃত্যু সংখ্যা আরো বেড়ে যাবে যদি আমরা এখনই ব্যবস্থা আমরা না নেই। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। বাংলাদেশে স্বাস্থ্যবিধি পালনে ব্যাপক অনীহা, পর্যটন কেন্দ্র সহ সর্বত্র বাড়াবাড়ি রকমের সামাজিক ঘনিষ্ঠতাই করোনার এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বলছেন, হাসপাতালগুলোতে শয্যা যতই বাড়ানো হোক না কেন, সরকারের 18 দফা পালনে অনীহা থাকলে সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। রিপোর্ট সাজেদা সুইটির। হাসপাতালে ভিড়, আইসিইউ খালি নেই, শয্যাগুলো দ্রুত ভরে যাচ্ছে, এমন খবর কয়েকদিন ধরে। কিন্তু করোনা পরিস্থিতির ভয়াবহতা যেন কিছুতেই বোঝানো যাচ্ছে না। এলো সরকারের 18 দফা নির্দেশনা, কিন্তু সেই নির্দেশনাও মানার আগ্রহ নেই অনেকের। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের হিসাব অনুসারে মার্চের শুরুতে যেখানে 4% আক্রান্তের খবর, মৃত্যু 7-8 মাস না গড়াতেই আক্রান্তের হার প্রায় 20%, মৃত্যু অর্ধশতাধিক। দৈনিক শনাক্তে 5,000 ছাড়িয়ে রেকর্ড। করোনার ভোগান্তি কতটা সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছেন হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে চলা করোনা রোগী ও আপনজনরা। ভালো রোগীরাও তো এখন করতে পারতেছে না, যে ভাবছে করোনা রোগী কিনা। আমার শ্বশুর 5 দিন আইসিইউতে থাকার পর ওখানে কোভিড-19 টেস্ট দেওয়ার পরে এটা পজিটিভ আসছে। আমার দুলাভাই হয়, উনি আজকে সকালে 7টার দিকে মারা গেছে। অন্য কোনো হসপিটালে কোনো জায়গা পাচ্ছি না, যেইটুক ক্যাপাসিটি তার চেয়ে অনেক বেশি এখানে পেশেন্ট, তো ট্রিটমেন্টটা অনেক ডিফিকাল্ট। অথচ এর জন্য দায়ী সবার সম্মিলিত গাফিলতি। করোনার 1 বছরে এমনই পর্যবেক্ষণ সংশ্লিষ্টদের। স্বাস্থ্যবিধি মেনে চলবার, চর্চা করবার যে বিষয়টি ছিল গত 1 বছর ধরে, শেষের 3 মাসে সেটি আমরা আত্মতুষ্টিতে ভোগার কারণেই হোক, অতি আত্মবিশ্বাসের কারণেই হোক, সেটি আমরা একেবারেই করিনি। হাসপাতালগুলোতে কিন্তু আমরা শয্যা সংখ্যা বাড়ানোর জন্য ইতিমধ্যেই 6টি হাসপাতালকে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে, তারা কাজ করছেন। কিন্তু মনে রাখতে হবে, শয্যা সংখ্যা বাড়িয়ে ফেলাই কিন্তু এই অতিমারি বা মহামারীর সময় কিন্তু
সমাধান নয়। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের এই পরিচালক বলছেন, ঢাকাতে পরিস্থিতি সারা দেশের তুলনায় খারাপ, তাই চিকিৎসার ঢাকামুখিতা কমানো দরকার। ব্যক্তিগত পর্যায়ে সচেতন আচরণ ছাড়া বিপদ কমবে না। আইসোলেশন, কোয়ারেন্টিন ঠিকমতো পালন সহ 18 দফা নির্দেশনা পালনে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করছেন তারা। তা না হলে আক্ষেপের সীমা থাকবে না বলেও সতর্ক করছেন। যদি পাশের জেলা একেবারে নিকটতম প্রতিবেশী গাজীপুরের কথা চিন্তা করেন, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, আহসানুল্লাহ মাস্টার হাসপাতাল, সেখানে কিন্তু প্রায় সবগুলো বিছানায় খালি। ঢাকামুখী প্রবণতা বন্ধ করলে কিন্তু ঢাকার হাসপাতাল এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর উপরে চাপটি কমে যায়। শুরুর বছরটিতে সময় লেগে যাচ্ছিল করোনার চরিত্র ও ঘায়েল কৌশল জানতে, আতঙ্ক কাটাতেও সময় লেগেছে। তাই প্রস্তুতি ও সচেতনতার জায়গাটিতে এবার অপেক্ষাকৃত সুবিধায় থাকাই স্বাভাবিক হওয়ার কথা ছিল। অথচ হেলাফেলা করে বিপদ বাড়ানোর অভ্যাস থেকে ফেরাটাই যেন এখন সবচেয়ে জরুরি হয়ে দেখা দিয়েছে। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। যুক্তরাজ্য ছাড়া সমগ্র ইউরোপ এবং আরও 12টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে করোনার বিস্তার ঠেকাতে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা আগামী 3 এপ্রিল থেকে শুরু হয়ে 18 এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। যুক্তরাজ্য ছাড়া ইউরোপের বাকি 26টি দেশ থেকে কেউ বাংলাদেশে আসতে পারবেন না। সেই সাথে এই নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত থাকছে কাতার, কুয়েত, বাহরাইন, লেবানন, জর্দান, তুরস্ক, ব্রাজিল, চিলি, পেরু, আর্জেন্টিনা, উরুগুয়ে এবং দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামলাতে এই সাময়িক নিষেধাজ্ঞা। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক যেসব দেশগুলোকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে, যেখানে সংক্রমণের হার বেশি, এইটাকে আইডেন্টিফাই করা হয়েছে। ওই দেশগুলো থেকে আমরা সাময়িকভাবে আমরা কোনো যাত্রী বাংলাদেশে অ্যাকসেপ্ট করব না। এটা হলো একটা। সেগুলোর ভিতরে আছে হলো আমাদের ইউরোপের সবগুলো দেশ, এক্সেপ্ট হলো আপনার ইউকে, যুক্তরাজ্য ব্যতীত বাকি ইউরোপের সবগুলো দেশ আছে, অন্তর্ভুক্ত আছে। আজ থেকে সব ট্রেনে আসন সংখ্যার অর্ধেক যাত্রী বহন করার কথা থাকলেও বাস্তবে তা দেখা যাচ্ছে না। অধিকাংশ ট্রেনের টিকিট আগে থেকে বিক্রি থাকায় একটি করে আসন ফাঁকা রেখে বসার বিষয়টি আজও নিশ্চিত করা যায়নি। যদিও বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, করোনা ভাইরাসের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ট্রেনে অর্ধেক যাত্রী বহন করা হবে। আজ থেকে প্রতিটি ট্রেনের 50 ভাগ টিকিট বিক্রি করা হবে। এর অর্ধেক পাওয়া যাবে কাউন্টারে এবং বাকি অর্ধেক অনলাইনে। আসনবিহীন কোনো টিকিট থাকবে না। এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আন্তনগর ট্রেনগুলোর 11 এপ্রিলের পরের টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। করোনার ঊর্ধ্বগতির কারণে বন্ধ ঘোষণার পর থেকে পর্যটন কেন্দ্রগুলো এখন জনশূন্য। আগামী 14 দিন এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কুয়াকাটা সমুদ্র সৈকত সহ চট্টগ্রাম, শেরপুর, মৌলভীবাজার ও ময়মনসিংহের সব পর্যটন কেন্দ্র বন্ধ রয়েছে। এসব জেলার বাস টার্মিনালগুলোতে দেখা যাচ্ছে আটকে পড়া পর্যটকদের ভিড়। হোটেল রিসোর্টগুলো খালি হয়ে যাচ্ছে। পর্যটন কেন্দ্র বন্ধের পাশাপাশি সব ধরনের জনসমাগম ও সামাজিক অনুষ্ঠান সীমিত আকারে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সরকারের দেয়া 18 দফা নির্দেশনা সঠিকভাবে পালনের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসন। অন্য প্রসঙ্গ, সম্ভাবনাময় ই কমার্স খাতে প্রতারণা বন্ধ করতে কঠোর নিয়ন্ত্রণ ও মনিটরিং করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আর সেই সঙ্গে সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে উন্নত প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি দক্ষ মানব সম্পদ গড়ে তুলতেও নির্দেশ দেন তিনি। সকালে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2021-এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এই নির্দেশনা দেন। করোনা মহামারীর কারণে ধারণকৃত ভিডিও বার্তায় প্রদর্শনী উদ্বোধন করেন রাষ্ট্রপতি। আইসিটি বিভাগ, হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি যৌথভাবে 3 দিনের এই প্রদর্শনীর আয়োজন করেছে। ডিডিআই এক্সপো নামের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে আগ্রহীরা ভার্চুয়ালি এই প্রদর্শনী ঘুরে দেখতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশে হার্ডওয়্যার সফটওয়্যার খাতে একটি ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তুলতে এই প্রদর্শনী সেতু বন্ধন রচনা করবে। উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি আরও বলেন, করোনা মহামারীর সময়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করেই দেশের অর্থনীতিকে সচল রাখা সম্ভব হচ্ছে। একই সঙ্গে এই সময়ে দেশের সাইবার ক্রাইম ও অনলাইনে প্রতারণা বেড়েছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। কিছু সংখ্যক উদ্যোক্তা ই কমার্সের নামে ক্রেতাদের সাথে প্রতারণা করছে। অনলাইনে এক ধরনের পণ্য প্রদর্শন করে ডেলিভারি দিচ্ছে নিম্নমানের বা অন্য পণ্য। অনেক সময় অর্ডার নিয়ে পেমেন্ট পাওয়ার পর পণ্য
ডেলিভারি না দিয়ে ফেসবুক পেজ বা ওয়েবসাইট বন্ধ করে দেয়। ফলে ক্রেতারা প্রতারিত হচ্ছে এবং অনলাইনে কেনাকাটায় আগ্রহ হারাচ্ছে। মুষ্টিমেয় কিছু অসাধু লোকের প্রতারণার জন্য যাতে ই কমার্সের মতো একটি বিপুল সম্ভাবনায় খাতের প্রসার কোনোভাবেই থেমে না যায় তা কঠোরভাবে নিয়ন্ত্রণ ও মনিটরিং করতে হবে। এবার আলিশ শামার টি-20 সিরিজ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খবর। বৃষ্টিবিঘ্নিত সিরিজের তৃতীয় এবং শেষ টি-20 ম্যাচে 142 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 11 রান এবং এখনো পর্যন্ত তাদের কোনো উইকেটের পতন ঘটেনি। অকল্যান্ডে বৃষ্টির কারণে 10 ওভারে নেমে আসা ম্যাচে কিউইদের দুই ওপেনার মার্টিন গাপটিল ও ফিন এলেন মিলে 5 ওভার 4 বলে তোলেন 85 রান। গাপটিলকে 44 রানে প্যাভিলিয়নে পাঠিয়ে সেই জুটি ভাঙেন শেখ মাহদি হাসান। তবে এক প্রান্ত আগলে রেখে 18 বলে অর্ধশতক তুলে নেন আলেন, যা এই ফরম্যাটে কিউই ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বলে দ্বিতীয় অর্ধশতক। অ্যালেনের 29 বলে 71 এবং ফিলিসের 14 রানে 4 উইকেটে 141 রান তোলে স্বাগতিকরা। এদিকে দেশের ইতিহাসে সপ্তম ক্রিকেটার হিসেবে টি-20তে অধিনায়কত্ব করছেন লিটন দাস। এর আগে 3 ম্যাচের সিরিজে প্রথম দুটিতে থেকে সিরিজ আগেই হাতছাড়া করেছে টাইগাররা। ওয়ানডে সিরিজেও হোয়াইট ওয়াশ হয়েছিল সফরকারীরা। Outstanding from Southee. OUT, there it is. New Zealand pick up their first. Southee was alert. Somasaka goes for 10. এবং যেমনটি দেখছিলেন খেলার সরাসরি সম্প্রচারে এরই মধ্যে বাংলাদেশের একটি উইকেটের পতনও ঘটে গেছে। বাকি আপডেট নিয়ে নিশ্চয়ই ফিরবো বিরতির পর। বাইজেস্টির বিরতি নিচ্ছি, এরপর জানিয়ে ফিরছি। জনবল সংকটে ধামরাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সেবা পায় না মানুষ। করোনা প্রতিরোধে দরকার জনগণের সহযোগিতা, বললেন প্রধানমন্ত্রী। বেখেয়ালি হলে দুর্যোগ ও বিপর্যয়ের কারণ হবে করোনা, স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি। ইউরোপের 26 সহ 38 দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা। ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, বললেন আইজিপি। বিরতির পর ফিরে এসে নিউজ আওয়ারে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। ফিরতে ফিরতে জানিয়ে দিচ্ছিলাম সংবাদ শিরোনামগুলো। সাতক্ষীরার কলারোয়ায় 2 সন্তান সহ মায়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বেলা 11:30টার দিকে উপজেলার নাগলছাড়া গ্রামে মর্মান্তিক ঘটনা ঘটে। স্বজনরা জানান, কয়েকদিন আগে স্থানীয় কয়েকজন বখাটে মাহফুজা খাতুনের মেয়ে 5 বছরের শিশু মোহনা খাতুনকে যৌন হয়রানি করে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামকে জানালেও কোনো প্রতিকার হয়নি। তার স্বামী শিমুল হোসেন বাগেরহাটে ট্রাক্টর চালানোর কাজ করেন। তাকে ঘটনা জানানোর পরও বাড়ি আসতে রাজি না হওয়ায় ক্ষোভে দুঃখে ছেলে মাহফুজ ও মেয়ে মোহনাকে হত্যা করে এবং মাহফুজা নিজেও আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবির বলেন, 2 শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মাহফুজা আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রায় 5 লাখ মানুষের বসবাস ধামরাই উপজেলায়, অথচ একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি জনবল সংকটে জর্জরিত। চিকিৎসক সহ অধিকাংশ পদই শূন্য বলে যথাযথ সেবা পাচ্ছে না মানুষ। সহকর্মী জাহিদ হাসান শাকিলের প্রতিবেদন। 1962 সালে ধামরায়ে প্রতিষ্ঠিত হয় এই স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলায় বেসরকারি কোনো হাসপাতালও তেমন নেই। কৃষি নির্ভর এই অঞ্চলের খেটে খাওয়া মানুষের চিকিৎসার ভরসা এই স্বাস্থ্য কেন্দ্রটি, অথচ সেই স্বাস্থ্য সেবাটাই মিলছে না। ভালো নিউরোলজিস্ট নাই, নিউরো কোনো পেশেন্ট আসলে তাকে দেখার মতো যে ব্যবস্থা, সেই ব্যবস্থাও নাই। ভালো মেডিসিনের ডাক্তার নাই। একটা সিরাপ দিয়েছে লেখে আর এক্সি করতে গেছে বাইরে।
বাইরে থেকে ফিটফাট এই হাসপাতালে নেই পর্যাপ্ত মেডিকেল অফিসার, বিশেষজ্ঞ চিকিৎসক এবং টেকনিশিয়ান। অধিকাংশ পদেই শূন্য। দিনরাত মিলে নিরাপত্তা কর্মী মাত্র একজন, পরিচ্ছন্নতার জন্য একজন মাত্র ঝাড়ুদার। পুরনো অ্যাম্বুলেন্সটি প্রায় সময়ই থাকে বিকল। স্বাস্থ্যসেবার এক মুখ থুবড়ে পড়া চিত্র। এক একজন ডাক্তার 200-র উপরে রোগী দেখে, তারপর আবার টিকিটের উপর নাম লেখা, রেজিস্ট্রেশন লেখা, এই সকল কিছু কিন্তু ওই চিকিৎসককেই করতে হচ্ছে। সকাল 7টাতে শুরু হয়, 3টা পর্যন্ত 4টা পর্যন্ত কাগজপত্র পাতা টাতা এটা রাস্তার পার থেকে গেটে পারতে হলরুম থেকে ভিতরে জুরির পরে আবার হলো ড্রাম আছে, ড্রামে ময়লা আছে, তারপর ইমার্জেন্সি রুম আছে, ফ্লোর আছে, কোথায় বাচ্চা প্রস্রাব করলো, কোথায় রুগী রক্তমুক্ত পড়ছে, এগুলি ক্ষত বিগত 20 কেউ রুগী হইলো পয়জন কেস, এটা দিতে হয় আমার। মানে আমি মানুষ, কিন্তু আমি কাজ করতেছি জানোয়ারের মতন। দ্রুত সমাধানের চেষ্টা চলছে, গতানুগতিক আশ্বাস ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও। প্রায় 8-9 বছর নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল, যার কারণে কিছু পদ শূন্য আছে। তো সেগুলো কিন্তু এখন আবার ওভারকাম করার চেষ্টা করা হচ্ছে, যে নতুন করে এই করোনাকালীন সময়ে নতুন পদ সৃষ্টি করে সেগুলো, যেমন যে নিয়োগ প্রক্রিয়া চলছে, পরীক্ষা এখন চলছে। জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ, সাভার। এবার ম্যাক্স ব্যাগের সৌজন্যে বইমেলা প্রতিদিন। লেখক পাঠকের প্রাণকেন্দ্র বইমেলার সময়সূচিতে পরিবর্তন এলো। মহামারী বিবেচনায় এখন থেকে অমর একুশে গ্রন্থমেলা খোলা থাকবে বিকেল 3টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। মাস 7 পর আবারও করোনায় আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা রেকর্ড গড়ে চলছে। অবস্থা সামালে 18 দফা নির্দেশনাও এসেছে, কিন্তু সচেতনতা। দয়া করে মাস্ক পরুন। বইমেলায় যারা আসেন তাদের বেশিরভাগই পাঠক শ্রেণী, তাই মেলা মাঠে সামাজিক বিধি আর মাস্ক নিয়ে একটু সচেতনতা আশা করাটাই স্বাভাবিক। তবে তেমনটা যে না, তা তো ছবি বলে দিচ্ছে। হ্যাঁ, মাস্ক আছে, মানে ছবি তুলতেছিলাম তো এই জন্য ইয়া করে। গত 2 দিন আগে তো কঠোরতা জারি হয়েছে, আসলে মানুষের অভ্যাসের বিষয়। অনেক দিন ধরে এটা নমনীয় একটা ছিল, তো আশা করি আমরা আমাদের নিজেদের সুরক্ষার স্বার্থে মাস্ক পরবো। আরও কিছু লোকজন আমাদের আশেপাশে ছিল, তখন আমরা ওই জিনিসটা আরও বেশি মেনটেন করতেছিলাম, কিন্তু যখন দেখলাম একটু ফাঁকা অংশে দাঁড়াচ্ছি, সেই জন্য হয়তো মাস্কটা খুলে রাখছি, আবার পরবো। মাস্ক পরে প্রাঙ্গণে অবস্থান করুন। মাইকে বারবার সচেতন হবার ঘোষণা দিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। মহামারী বিবেচনায় প্রতিদিনের 3টা-9টা শিডিউলের 6 ঘন্টা মেলা কমিয়ে আনা হয়েছে 3.5 ঘন্টায়। ঘুরতে পারা যাবে বলে মনে হচ্ছে, কারণ বইও ওইরকম প্রকাশ হয়নি এবার। আর তাছাড়া করোনাকালীন সময় আমাদের স্বাস্থ্যবিধিটাও মেনে চলা দরকার। সময় খারাপ, আমাদেরকে সেভাবেই চলতে হবে, তবে তারপরেও বই একটা ভালোবাসার জায়গা, তো ওই জায়গা থেকে সময় কম হলেও আসা যায়, পুষিয়ে নেওয়া যায়। কম আসি কিন্তু আসি। এমনিতেই ফেব্রুয়ারির মেলা হচ্ছে মার্চে। এবারের এই আয়োজনের মাঝপথে এসেও পাঠক দর্শনার্থীদের উপস্থিতি আহামরি কিছুই না। বিকেলেই যতটুকু প্রাণের সঞ্চার। 6:30টার মধ্যে মেলার ঝাঁপি নামাতে হবে, এমন সিদ্ধান্তের পক্ষে দাঁড়াতে পারছেন না লেখক প্রকাশকরা। করোনার কারণে মেলার সময় কমানোটা যৌক্তিক না। যদি খুব বেশি সমস্যা হয় তাহলে মেলা বন্ধ করা যেতে পারে জনসমাগম এড়ানোর জন্য, কিন্তু আপনি 3 ঘন্টা সময় কমিয়ে করোনা সংক্রমণ কি প্রতিরোধ করবেন? করোনা যদি সংক্রমিত হয় কারোর শরীরে 1 সেকেন্ড সময় লাগে, তার 3 ঘন্টা লাগে না। সময় কমিয়ে দেওয়ার জন্য তো অবশ্যই আমরা এতে ক্ষতিগ্রস্ত। মিনিমাম আমাদের 2.5 ঘন্টার সেল কমে যাবে, আর এই যে অফিসগামী মানুষরা যারা আসবে তারা তো তাদের পছন্দের বইটি কিনে নিতে পারবে না। এমন পরিস্থিতির মাঝে বুধবার নতুন 97টি বই এনেছেন প্রকাশকরা। সব মিলিয়ে এবারের মেলায় নতুন বই এলো প্রায় 1700। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। একটি পা নেই তবু সফল কৃষক খাগড়াছড়ির মাটিরাঙ্গার শফিউল বাশার নিজের পায়ে ঠিকই দাঁড়িয়েছেন। পরিবারে এনেছেন সচ্ছলতা, পেয়েছেন জাতীয় পুরস্কারও। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বান্দরছড়া গ্রামের মোহাম্মদ শফিউল বাশার 20 বছর আগে দুরারোগ্য এক ব্যাধিতে পা হারান। স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়েকে নিয়ে অসহায় হয়ে পড়েন শফিউল।
কৃষক মানুষ জানেন কেবল চাষবাস, মনে জোর নিয়ে নিজের একখানি জমিতেই ভাগ্যকে জড়ান। এখন সারা বছরই গোলালু, মিষ্টি কুমড়া, বেগুন, টমেটো, ভুট্টা সহ নানা ফসল ফলান শফিউল বাশার। এই ফসলের মাঠেই ফিরেছে তার ভাগ্য। তার কৃষি খামারে কর্মসংস্থান হয়েছে অনেকের। দিনে দিনে বেড়েছে জমির পরিমাণও। এ মৌসুমে কেবল গোলালুই বিক্রি করেছেন 800 মণ, যার বাজার মূল্য প্রায় 6.5 লাখ টাকা। মরিচ, টমেটো, আলু, বেগুন, মানে বিভিন্ন ধরনের শাকসবজি, উনিও ভালো চলে, আমরাও ভালো চলতেছি। বাজারে প্রত্যেকটা দোকানে আমরা পাইকারি দিয়ে থাকি এবং আমরা নিজস্ব দোকান আছে, দোকানে বিক্রি করে থাকি এবং সেই বিক্রি থেকে আমরা 2 ভাই আছি। তার পাশাপাশি আমরা 2 ভাই আমার বাবাকে সহযোগিতা করি। ক্ষেতের ফসল বিক্রিতে সহযোগিতা করেন ডিগ্রি পাস ছেলে। বছরে তারা বিক্রি করেন 20 থেকে 25 লাখ টাকার ফসল। লাভ থাকে কমপক্ষে 5 থেকে 6 লাখ টাকা। এই চাষাবাদ নিয়ে আমি প্রতিবন্ধী হিসাবে আমি বছরে যে বিক্রি করে 8-10 কানি জমি চাষ করি, 10 লাখ, 11 লাখ, 12 লাখ বিক্রি হয়, 2-4 লাখ আয় হয়, 5 লাখ আয় হয়। জেলাবাসীও গর্বিত শফিউলকে নিয়ে। কারো কাছে হাত না পেতে প্রতিবন্ধিতা জয় করা এই কৃষকের হাতে সোনা ফলে বলেই মনে করেন তারা। উনি একজন মডেল কৃষক হিসেবে আমরা ওনাকে সার্বিক সহযোগিতা করি এবং ওনাকে সম্মানের সহিত দেখি। দেশের সবজি উৎপাদনে বিশেষ ভূমিকা রাখায় 2019 সালে জাতীয় পুরস্কার পান শফিউল বাশার। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। উপলক্ষে যশোরে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি। কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য পেতে ভিড় করছেন ক্রেতারা। প্রতিদিন যশোর সদর সহ বিভিন্ন উপজেলায় ডিলারদের মাধ্যমে পণ্যগুলো বিক্রি হচ্ছে। সরকার নির্ধারিত মূল্যে প্রতিদিন সয়াবিন তেল লিটার প্রতি 100 টাকা, ডাল ও চিনি কেজি প্রতি 55 টাকা ও পেঁয়াজ প্রতি কেজি 20 টাকা করে বিক্রি হচ্ছে। চলতি সপ্তাহ থেকে শুরু হবে ছোলা ও খেজুর বিক্রি। কৃষি বিপণন অধিদপ্তরের জেলা বাজার কর্মকর্তা সুজাত হোসেন খান জানান, পুরো রমজান মাসে পণ্যগুলো এই দামে বিক্রি করা হবে। এছাড়া রমজানের জন্য কৃষি বিপণন অধিদপ্তরে ছোলা, মাল্টা, আঙুর, খেজুর, বেগুন, শসা, আলু সহ বিভিন্ন পণ্যের ওপর যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিয়েছে। এর থেকে অতিরিক্ত দামে কেউ পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। আবারও বাইজিস্টে বিরতি নিচ্ছি, এরপর জানিয়ে ফিরছি। ইথিওপিয়ায় বন্দুকধারীদের হামলায় 30 আদিবাসী নিহত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কাল প্রথম ওয়ানডে পাকিস্তানের। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ আওয়ারে স্বাগত। এবার দেশের বাইরের খবর জানাবো। ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলের একটি গ্রামে বন্দুকধারীদের গুলিতে অন্তত 30 জন নিহত হয়েছেন। বুধবার বিষয়টি নিশ্চিত করে দেশটির সরকার। স্থানীয় এক কৃষক জানান, ওরোমিয়ার পশ্চিমাঞ্চলীয় ওলেগায় মঙ্গলবার এ ঘটনায় নিহতদের সবাই আমহারা জাতিগোষ্ঠীর মানুষ। বাবু গাম্বেল জেলার এক অধিবাসী জানান, মঙ্গলবার রাত 9টার পর ওলেগায় উপস্থিত হয় বন্দুকধারীরা। তারা আমহারা গোত্রের কিছু মানুষকে এক জায়গায় জড়ো করার পর তাদের গুলি করে। নাম প্রকাশে অনিচ্ছুক অর্থোডক্স চার্চের এক নিরাপত্তা প্রহরী জানান, ইথিওপিয়ার এই অঞ্চলের অধিবাসীরা সম্পূর্ণ অরক্ষিত। হামলার জন্য ওরোমা লিবারেশন ফ্রন্টকে দায়ী করছে সরকার। এবার খেলার খবর। তিন ম্যাচ
ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়ানে বাংলাদেশ সময় দুপুর 2টায় শুরু হবে ম্যাচটি। প্রায় 2 বছর পর দক্ষিণ আফ্রিকায় খেলতে এসেছে পাকিস্তান। সবশেষ সফরে ওয়ানডে সিরিজ 3-2 ব্যবধানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এবারও জয়ের ধারাবাহিকতা ধরে রাখার মিশন স্বাগতিকদের। শক্তির বিচারে দুই দলের মধ্যে খুব একটা তফাৎ না থাকলেও পরিসংখ্যানে এগিয়ে প্রোটিয়ারা। এখন পর্যন্ত ৭৯ ম্যাচে মুখোমুখি হয়ে দুই দল, যেখানে 50 জয়ের বিপরীতে দক্ষিণ আফ্রিকার পরাজয় 28টি। অন্যদিকে পাকিস্তানের সামনে পরিশোধের মিশন। 2019 সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে সবশেষ সিরিজ হেরেছিল পাকিস্তান। এবার সেই স্মৃতি ভুলে নিজেদের সেরাটা দিয়ে জয় তুলে নিতে মরিয়া বাবর আজমের দল। শেষ করার আগে এক নজরে শিরোনামগুলো দেখে নেব আরেকবার। করোনা প্রতিরোধে দরকার জনগণের সহযোগিতা, বললেন প্রধানমন্ত্রী। বেখেয়ালি হলে দুর্যোগ ও বিপর্যয়ের কারণ হবে করোনা, স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি। ইউরোপের 26 সহ 38 দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা। ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, বললেন আইজিপি। জনবল সংকটে ধামরাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সেবা পায় না মানুষ। ইথিওপিয়ার বন্দুকধারীদের হামলায় 30 আদিবাসী নিহত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কাল প্রথম ওয়ানডে পাকিস্তানের। এই ছিল নিউজ আওয়ারের। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার লিখে স্পেস দিয়ে এএন লিখে পাঠিয়ে দিন 595 নম্বরে।